আসসালামু আলাইকুম। আমি একটু জলপাইয়ের আচার বানাই। জলপাইয়ের আচারের জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। এই যে এতগুলো ইয়ে জলপাই, পুরোটাই আমি ঝাল আচার বানাবো। প্রথমে একটু ধনে ভেজে নিচ্ছি। আমি পাঁচ ফোড়ন কোনো সময় আমি দোকান থেকে কেনা একসাথে যে পাঁচ ফোড়ন সেটা আমি ব্যবহার করি না। আমি আমার নিজের মতো করে পাঁচ ফোড়ন তৈরি করি, ওটাই বেশি ভালো হয়। কারণ ওগুলোর মধ্যে অনেক সময় ময়লা থাকে, পোকা থাকে, সব জায়গায় থাকে না, মাঝে মাঝে থাকে। আর এটা আলাদা করে ভাজার আর একটা কারণ হলো, ধনে এক টাইম নিয়ে ভাজা হবে, আবার আমি যখন গুঁড়া মৌরি দিব সেটার আরেকটু কম সময় লাগবে। আবার মেথি আমি অত ভাজবো না, তো এগুলা এত একসাথে দিলে তো তখন কোনোটা পুড়ে যাবে আর কোনোটা ঠিক ভাজা হবে। সেই জন্য আমি এটা আলাদা আলাদা করে কিনি, তারপরে আলাদা কৌটায় রাখি। অনেক সময় কোনটা একটা মশলা ব্যবহার করে হয়তো একটু শুধু কালো জিরা দিলাম, তখন আবার ওই পাঁচ ফোড়ন থেকে একসাথে করে কিনতে হয়। তার চেয়ে এরকম আলাদা করে কেনাই ভালো। খাটনি হয় বেশি জানি, কিন্তু এটা এর আগে আমি ভাজলাম মৌরি, তার মেথি। মেথি খুব উপকারী একটা হার্ব, আমার খুব পছন্দ। মেথি দিয়ে মাছ, চিংড়ি মাছ বা যে কোনো মাছ শুধু মেথি দিয়ে আমি একদিন রান্না করব, করে দেখাবো। মেথি দিয়ে মূলা ভাজি, মূলাটাকে মনেই হবে না যেটা আসলে একটা সাধারণ মূলা ভাজি। এটা হলো রাঁধুনি বা জৈন বা আজওয়ান, অনেক কিছু। আজওয়ান হয়তো যেটা বিদেশি আজওয়ান সেটা হয়তো একটু আরেকটু বড় বড়, আবার আমাদের সিরাজগঞ্জের দিকে খায় শলুক, সেটা আবার আরেকটু লম্বা লম্বা। কালো জিরা নিচ্ছি, ভাজা হলো কিনা এটা বোঝার উপায় হলো এই যে পুটপুট করে ফোটে। আমি কিন্তু আসলে রান্না শিখাই না, বারবার বলি রান্না শিখাচ্ছি না, কিন্তু অনেক সময় এরকম হয় যে কেউ কেউ একদম কিছু জানেন না, তাদের তারা যদি শিখেন তাদের হয়তো কাজে লাগবে। মা কাছে নাই, খালা কাছে নাই, বড় বোন কাছে নাই, বিদেশে থাকে, হাজবেন্ড রান্না জানে না, মানে খুব একটা কঠিন খারাপ অবস্থা। তখন হয়তো, তখন অবশ্য আমাদের শ্রদ্ধেয় সিদ্দিকা কবির আপার বইটা খুব কাজে লাগে। ওনার বইটাতে এত জেনুইন ভাবে সমস্ত কিছু লেখা থাকে যে ওটা যে পড়বে তার রান্না কখনোই ভুল হবে না। আমি এখন এই মশলাটাকে গ্রাইন্ড করে নিব, আর তারপরে আচারের আসল কাজটা শুরু করব। আমি একটু কাঁচামরিচ টেলে নিচ্ছি। কাঁচামরিচটা কোনো সময় আস্ত যদি কেউ দেয়, একটু মুখটা ফাটিয়ে দিতে হবে, নাহলে বার্স্ট করে, খুব ভয়াবহ, মুখের মধ্যে এসে পড়বে। কাঁচামরিচে এটা একটুখানি পানিটা টেনে নিচ্ছে আর কি, কারণ নাহলে আচারে পানি থেকে যাবে। আচারে কোনোভাবেই পানি থাকা যাবে না। যদি রোদ্রে শুকানো হয় সব কিছু, রোদ্রে শুকালে সেটা একদম নিশ্চিত হতে হবে যে রোদ্রে মানে ভালো মতো শুকালো,
কোনো সাইড দিয়ে কোনো ফাঙ্গাস থাকলো না এই জিনিসটা। আর আরেকটা, যদি আমি রান্না করে আচার বানাই তো তখন আমার অনেক বেশি অনেকক্ষণ ধরে রান্নাটা করতে হবে যাতে কোনো পানি না থাকে। এই যে আমি সরিষা বেটে নিয়েছি, এটা সিরকা দিয়ে সরিষাটা বাটা, তো এখানে পানির কোনো অংশ নেই। আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ। একদম ঘানি ভাঙা তেল, আপাতত এইটুকুই দিব, তারপরে লাগলে আবার দিব। প্রথমে একটু ওই যে গরম মশলাগুলো, সরি, পাঁচফোড়ন যেগুলো দিয়েছিলাম সেগুলো আমি আবার একটু দিয়ে নিচ্ছি আস্ত। একটা তো আমি গুঁড়া করেছি, আবার একটু আস্ত দিব তেলটা। মেথি দিলাম, মৌরি, কালো জিরা, অল্প অল্প সব কিছু। রাঁধুনি অথবা রাঁধুনি, আমি একটু শুকনা মরিচ দিচ্ছি, আচারটা ঝাল হবে। অল্প একটুখানি, একদম এতটুকু ধনে, আর এটা সরিষা। সরিষাটা যখন আচারের মধ্যে মুখে পুটপুট করে তখন খুব মজা লাগে। আচ্ছা, আস্ত মশলা দেওয়া শেষ। আমি প্রথমে তো মরিচ দিলাম, আমি রসুনগুলো দিয়ে নেব। এই যে তেলের মধ্যে এই মশলাগুলো দেয়া, এটার উদ্দেশ্য হলো তেলটাকে সিজন করে নেওয়া। মানে জলপাইয়ের যতই স্বাদ থাকুক, তেলেরও একটা নিজস্ব স্বাদ গন্ধ, সরিষার ঝাঁঝ তো থাকবেই, সেই সাথে এই মরিচটা আধা ভাজা হবে, রসুনটা সেদ্ধ হবে। এটা একটা প্রক্রিয়া। এইভাবে শুধু এই মরিচ রসুনেরই আচার বানানো যায়, কিন্তু ফাইনালি তো জলপাই দিব। আমি এই ফাঁকে আরেকটা কাজ করছি, দেখাই। এটা আমার অপরাজিতা ফুল, গাছের ফুল তুলে শুকানো। আমি এটা দিয়ে একটুখানি চা খাবো। ততক্ষণ এটা হতে থাকুক। আমি এখন নুন দিচ্ছি, একটু ভিনেগার দিচ্ছি, এরপরে আমি জলপাইটা দিয়ে দেবো। জলপাইটা একটু সামান্য হলুদ মাখিয়ে রেখেছিলাম, আমি আসলে জলপাইটা শুকানোর কোনো সুযোগ পাই নাই। তাতে কোনো অসুবিধা নাই, কারণ আমি আসলে আচারটা রান্না করেই মানে কষিয়েই বানাচ্ছি। আমি এটার মধ্যেই 1 চিমটি রসুন বাটা দিব। 1 চিমটি না, 1 টেবিল চামচ। বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। একটুখানি আদা বাটা দিব, আর একটু হলুদ দিব, গুঁড়া হলুদ,
মরিচ আছে, শুকনা মরিচ, কাঁচা মরিচ, তারপরেও যেহেতু আচার তো আর বাচ্চারা খাবে না, একটু ঝালই দিই। ঝাল দিলে আচার চোররা একটু কম খায় আর কি। আচার চোর পাই না। আমি সব সময় প্রত্যেকটা বছর আমের সময় আমের আচার বানাই। মিষ্টি আচার, ঝাল আচার, শুকনা আচার, ভুনা আচার, আমের মোরব্বা, কত কিছু বানাই। তারপরে মানে দেখা গেল যে অনেকগুলো আচার খাওয়া হয়, কাউকে কাউকে দেই, কি আবার কিছু আচার পড়ে থাকে। তখন তখন মনে হয় কি দূর, সামনে এই এর পরের বছর আর আচার বানাবোই না। কিন্তু ওই যে একটা বদভ্যাস, আবার পরের বছর আবার বানাই। কিন্তু আমি যেটা দেখলাম বেশি হিট হয় হলো মরিচের আচার। মরিচ, রসুন, একটু তেঁতুল সাথে থাকে, ওইটার আচার খুব অনেক বেশি চাহিদা। সব আশেপাশের সবাই চাইতে থাকে। তা আমিও চেষ্টা করি সবাইকে দিয়ে খেতে, কারণ এটা তো আসলে দিয়ে খাওয়ার আনন্দই আলাদা। আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, এই যে একদম শেষে এটা যখন অনেকটা হবে তখন আমি সর্ষে বাটা দিব। সর্ষে বাটা এখন আমি দিব না, কারণ সর্ষে বাটাটা যদি একটু পোড়া পোড়া হয় তখন ভালো লাগে না। আর এই যে মশলাটা করেছি, এই যে মশলাটা, এটা এখন একটুখানি দিব, আবার নামানোর সময় আবার বাকিটুকু। পুরাটা যদি না লাগে না দিব। এই যে আমার অপরাজিতার চা। আমার এটা ফুলটা মানে একটু সাদাটে সবুজ, তো ওইটার চা, এই ফুলের চা খেলে যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ, এই টাইপের, মানে যারা ডায়েট করতে চান তারা ফুলের চা নিয়মিত খেতে পারেন। গোলাপ ফুলের চা, চাইনিজরা তো সব ফুল খায়। কিন্তু এই চা অনেক বেশি খাওয়া যাবে না, এই জন্য এই যে ছোট্ট একটা গ্লাস দেখা যাচ্ছে সবুজ রং। আমি এখন এটা মোটামুটি কষানো, মানে রান্না করা, যেটা আচার রান্না করি এটা বলতে জানি কেমন লাগে, এটা বলতে চাই না। এটা প্রায় হয়ে এসছে। আমি এখন সর্ষে বাটা দিব, সাদা সরিষা। এটা কালো সরিষাটার ঝাঁজ বেশি, কিন্তু ওটা ঝাঁজ বা একটুখানি আমার কাছে একটু মাঝে মাঝে একটু তিতাও লাগে। পুরাটা লাগবে না, আমি এতটুকু দিই। এই সরিষার এত ভক্ত আমি, কত রকম তরকারিতে যে ব্যবহার করি। সরিষাটা যখন দিয়ে দিব এরপরে আর বেশি জাল দেওয়া যাবে না, কারণ সরিষাটা যদি ভাজা ভাজা হয় তাহলে এটার যে একটা নরম নরম একটা চেহারা, এটা থাকবে না। এটা আমার আচার তৈরি করা প্রায় শেষ, প্রায় শেষ। এটা দমে থাকবে এরকম কোনো ব্যাপার না। তারপরে আমি জাল কমাই, একটু আপনাদের সাথে কথা বলি। আমি একদম এটা নামানোর পরে আমি পাঁচফোড়নের গুঁড়াটা দিব, দিয়ে তারপরে মোটামুটি ঠান্ডা হলে, একদম ঠান্ডা না, মোটামুটি ঠান্ডা হলে কাচের বয়ামে ভরবো। কাচের বয়ম
সবসময় আচার ব্যবহারের জন্য কাঁচের বয়ম ব্যবহার করবেন এবং সেটা রোদ্রে রাখার চেষ্টা করবেন। যদি আপনার বাসায় রোদ না থাকে তাহলে চুলার পাশে এরকম লাইন ধরে আচারের বয়মগুলো একদম বেশি কাছে না, ফেটে যাওয়ার ভয় থাকে, একটু কাছে কাছে থাকলেও আবার মাঝে মাঝে আপনি চেঞ্জ করে দিলেন। আচার একটা আমাদের সংস্কৃতি যেরকম খুবই স্পর্শকাতর, যে সেটাকে যেমন তেমনভাবে আহ, ব্যবহার করলে সংস্কৃতি মানে আমি আমাদের যে আমাদের যে নিয়ম কানুন, আচার কৃষ্টি বা আমাদের উৎসব সবকিছুই খুবই কিন্তু স্পর্শকাতর। তার মধ্যে ভুলভাল কোনো কিছু থাকলে মানুষ মনে কষ্ট পায় বা আনন্দটাই মাটি হয়ে যায়। ঠিক আচার এরকম একটা জিনিস, আচার খুব সেন্সিটিভ, আচার খুব তাড়াতাড়ি ফাঙ্গাস পড়ে। আমার মা আচার বানানোর সময় অজু করে নিতেন, সেটা আমার দাদিমার কাছে শিখেছিলেন, আমার নানিমাও করতেন সেটা। মানে অজু করা মানে কি, তার মানে পরিষ্কার পরিচ্ছন্ন, তার জামাটা পরিষ্কার পরিচ্ছন্ন, তার যেটা ব্যবহার করবেন তৈজসপত্র সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং মনটা অনেক ফ্রেশ। কারণ আচার তো আর রেগুলার ভাতের মতো কেউ খায় না, এটা একটা খুবই ডেলিকেট, এটা খুবই স্পেশাল একটা ব্যাপার। তো সেই সেই দিক থেকে আচার শুধু বানালেই হবে না, আচার সংরক্ষণের জন্য এটাতে একটা সহজ ব্যাপার থাকে, যে আমি যদি একটু সাইট্রিক অ্যাসিড দিয়ে দেই তাহলে এই আচার কিচ্ছুই করতে হবে না, এটা দিনের পর দিন থাকবে। কিন্তু সাইট্রিক অ্যাসিড অনেক বেশি বা অনেকগুলো আচারে বা অনেক রকম আইটেমে ব্যবহার করলে সেটা এই টাইপের জিনিস কিডনিতে চাপ ফেলে। তো আমি না হয় সেটা নাই দিলাম। আমি আচারটা, এই আচার খেতে আর কতদিন, তো একটুখানি আমার বাসায় অনেক রোদ আছে, আমি রোদে আচার রাখতে পারি। আবার যদি রোদে না দিই ফ্রিজেও রাখা যায়। আবার এই জায়গাটাতে আমি ওই ওইদিকে দুইটা বয়ম, এদিকে দুইটা বয়ম এরকম আমি রাখতে পারি। তো আমি আমি সারা বছর আমার আচার আল্লাহ রহমতে সব একদম শেষ, তেলটুকু শেষ হয়। তো যাই হোক, আর কথা বলি না, অনেক কথা বলি আপনাদের সাথে, গল্প করার মতো করে আমি জানি ওই ওই দিকে যারা আছেন, যারা দেখছেন তারা অনেক ভালোবেসে দেখছেন। কেউ কেউ এর মধ্যে ভুল ধরার চেষ্টা করছেন, ভুলগুলো ভালো হয়, আমি নিজেকে শুধরে নিতে পারি। তো যাই হোক, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, আনন্দে থাকবেন, ঘরের খাবার খাবেন। আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক, অনেক আনন্দে রাখুক। সবার জন্য অনেক দোয়া। আসসালামু আলাইকুম।